হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দি অপথেকেরি ডায়েরিজ এর সিজন 1 এর 24 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, এটাই অ্যানিমের লাস্ট এপিসোড হতে চলেছে, মানে ফাইনালি এই অ্যানিমেটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এই সিজনের জন্য এটাই শেষ এপিসোড। তাহলে আর বেশি দেরি না করে চলো সরাসরি গল্পের জগতে ডুব দেওয়া যাক। এপিসোডের শুরুতে আমরা লাকানকে দেখতে পাই, যে মনে মনে ভাবছে আমি তো শুধু আমার মেয়ের সাথে একটু থাকতে চেয়েছিলাম, ও আমাকে ঘৃণা করলেও আমার কোনো আপত্তি ছিল না। আসলে আগের বার মাও মাও এর সাথে দেখা করার প্ল্যানটা যেভাবে ফ্লপ হয়েছে তাতে সে বেশ হতাশ। তবে পরক্ষণেই সে আবার নিজেকে সামলে নিয়ে বলে, যাই হোক, পরের বার আবার চেষ্টা করব। বাজি তো বাজি, তাই না? তবে জিনসির উপর তার রাগ কিন্তু এখনো এক ফোঁটাও কমেনি। সে বিড়বিড় করে বলছে, আর ওই জিনসি, আমি ওকে কখনো ক্ষমা করব না। ও আমার মেয়ের কাঁধে হাত রেখেছিল। মানে বুঝতেই পারছো একজন বাবা হিসেবে লাকান লিটারালি কতটা পজেসিভ। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি লাকানকে নিয়ম অনুযায়ী একজন কর্টেসন বেছে নেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। লাকান নিচে নামতেই তার সামনে সেখানকার মেয়েদেরকে আনা হলো। অ্যান্ড সাডেনলি তার চোখ পড়ে মেয়ের উপর। মেয়েকে তো সে অনেকদিন ধরেই চেনে, তাই সে ভাবে ঠিক আছে, ওকেই বেছে নেওয়া যাক, অন্তত পরিচিত মুখ তো। এখানে একটা জিনিস খেয়াল করো, লাকান কিন্তু তখনও নিশ্চিত নয় যে তার ভালোবাসার মানুষটি বেঁচে আছে কিনা। কিন্তু মজার ব্যাপার হলো মেয়ে সবটা জানতো, তাই সে লাকানের কাছে এসে একদম নরম স্বরে বলে, আপনার জন্য একজন অপেক্ষা করছে, তার কাছে যান। আর ঠিক সেই মুহূর্তেই লাকান একটা গানের সুর শুনতে পায়। এই সুরটা তার কাছে ভীষণ পরিচিত। তার মনে পড়ে যায় প্রায় 18-19 বছর আগে যখন সে ফেংজিয়ানের সাথে ছিল, তখন সে এই গানটিই গাইতো। গানের আওয়াজটা কানে আসতেই লাকান আর এক মুহূর্তেও দেরি করে না। সে পাগলের মতো সেই আওয়াজটা অনুসরণ করে দৌড়াতে শুরু করে। অ্যান্ড ফাইনালি লাকান সেই ঘরে পৌঁছায় যেখানে সে ফেংজিয়ানকে দেখতে পায়। সে জানলার বাইরে একদম উদাস চোখে তাকিয়েছিল। প্রায় 18 বছর পর নিজের ভালোবাসাকে চোখের সামনে দেখে লাকান আর নিজেকে ধরে রাখতে পারে না। তার গলা ধরে আসে। সে ওই বয়স্ক মালকিনকে বলে, এই মেয়েটিকেই আমার চাই, এর জন্য আমি আমার সারা জীবনের সমস্ত উপার্জন দিয়ে দিতে রাজি আছি। আসলে সত্যিকারের ভালোবাসার কাছে তো টাকা পয়সার কোনো মূল্য থাকে না, তাই না? লাকান তার ভালোবাসার মানুষটির হাতে একটা গো খেলার গুটি রাখে, কারণ তাদের প্রেমের শুরুটাও এই খেলা দিয়েই হয়েছিল। গুটিটা দেখা মাত্রই মেয়েটির সব মনে পড়ে যায়। সে বুঝতে পারে এই ব্যক্তি আর কেউ নয়, তারই লাকান। লাকানের চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকে আর সে বলে, আমি আবার তোমার সাথে খেলতে চাই। এরপর তারা দুজনে মিলে খেলা শুরু করে। অ্যান্ড ভাই, তাদের দুজনকে এত বছর পর একসাথে দেখে মেয়ের চোখেও জল চলে আসে। তবে এই জল দুঃখের নয়, আনন্দের। অন্যদিকে আমরা মাও মাওকে দেখি, যে বাসেনের সাথে ফিরছিল। মাও মাও বলছে যে সে খুব ক্লান্ত। ঠিক তখনই সে দেখে কনসার্ট লোলানের বাবা তার মেয়ের সাথে কথা বলছে, যা দেখে মাও মাওয়ের মনে হয়তো নিজের বাবার কথা ভেসে ওঠে। সে ওখান থেকে চলে যেতেই নিলে বাসেন তাকে থামিয়ে বলে, মাস্টার জিনসি আপনাকে ডেকেছেন। এরপর মাও মাও জিনসির ঘরে আসে। জিনসি তাকে দেখে বলে, তোমার নিশ্চয়ই খুব ক্লান্ত লাগছে। মাও মাও উত্তরে জানায় যে সে কিছুটা ক্লান্ত। ঠিক তখনই বৃদ্ধা পরিচারিকাটি মাও মাওকে দেখে চিন্তিত হয়ে বলে, তোমার ওজন তো অনেক কমে গেছে। এই বলে তিনি মাও মাওয়ের জন্য খাবার নিয়ে আসেন এবং মাও মাও খেতে শুরু করে। জিনসির সাথে কথা বলার সময় মাও মাও নিজের বাবা মায়ের ব্যাপারে সবকিছু খুলে বলে। আমি আমার বাবাকে ঘৃণা করি না, আমি আজ এখানে আছি কারণ তিনি সফল হয়েছিলেন আর আমার মা ব্যর্থ হয়েছিলেন। মাও মাওয়ের এই কথাটা শুনে একটু অবাক লাগতে পারে, কিন্তু এর পেছনের কারণটা জানলে তুমিও চমকে যাবে। সে জিনসিকে ব্যাখ্যা করে, সাধারণত ভার্ডিগ্রিস হাউসে মেয়েদের এমন ওষুধ দেওয়া হয় যাতে তারা গর্ভবতী না হয়, কিন্তু আমার মা, তিনি সেই ওষুধ খাননি। মাও মাও ভাবে হয়তো তিনি ভালোবাসার এই চিহ্নটাকে নিজের কাছে রাখতে চেয়েছিলেন, তাই এমনটা করেছিলেন। মাও মাও আরো বলে, আমার মা খুব সাবধানে তার গর্ভধারণের কথা সবার থেকে লুকিয়ে রেখেছিলেন। যখন লাকান দূরে চলে যায় তখন মা তাকে অনবরত চিঠি পাঠাতে শুরু করেন, কিন্তু কোনো উত্তর না পেয়ে তিনি ভেতর থেকে ভাঙতে শুরু করেন। মানসিক কষ্ট তার শরীরকে অসুস্থ করে দিচ্ছিল। একসময় হতাশ হয়ে তিনি নিজের আঙুল কেটে চিঠির সাথে পাঠিয়ে দেন, এই ভেবে যে হয়তো এটা দেখে লাকান ফিরে আসবে, কিন্তু তাতেও লাকান ফেরেনি। মাও মাও জানায়, এই ঘটনার পর আমার মায়ের শরীর আরো খারাপ হতে থাকে। অবশেষে তিনি আমার জন্ম দেন, কিন্তু লাকান তখনও ফেরেনি, কারণ তোমরা তো জানোই লাকান প্রায় 3 বছর পর ফিরেছিল। আর এই সময়ের মধ্যেই আমাকে আমার পালক পিতা লোমেন দত্তক নিয়ে নেন, আর বড় হওয়ার পর তিনিই আমাকে এই পুরো গল্পটা বলেছিলেন। এই জন্যেই মাও মাও আগে থেকেই জানতো যে লাকানই তার আসল বাবা, কিন্তু সে ইচ্ছে করেই লাকানকে বাবা বলে ডাকেনি। সে চেয়েছিল লাকান আগে তার মায়ের সাথে গিয়ে দেখা করুক, আর তাই মাও মাও নিজেই এই পুরো পরিকল্পনাটা সাজিয়েছিল যাতে তার বাবা আর মা আবার এক হতে পারে। আর এখানেই মাও মাও লাকানের ব্যাপারে একটা বড় সত্য প্রকাশ করে। অ্যান্ড গেস হোয়াট, সে বলে, মাস্টার জিনসি, আপনি হয়তো জানেন না, কিন্তু ওই লোকটা মানুষের মুখ চিনতে পারে না, শুধু
শুধুমাত্র আমি আর আমার মা ছাড়া আর কারোর মুখই সে মনে রাখতে পারে না। এটা শোনার পর লাকানের সব অদ্ভুত আচরণের কারণটা একদম পরিষ্কার হয়ে যায়, তাই না? এরপর মাও মাও একটু মজা করে জিনসিকে জিজ্ঞেস করে, আচ্ছা মাস্টার জিনসি, যদি ওই চশমা পরা লোকটা আপনার কাছে এসে বলে আমাকে বাবা বলে ডাকো, তাহলে আপনি কি করবেন? জিনসির রেগে গিয়ে উত্তর দেয়, আমি ওর চশমাটাই ভেঙে গুঁড়ো করে দেব। কথা বলতে বলতে মাও মাও ভাবে, কে জানে উনি সেই ফুলের আসল অর্থটা বুঝতে পেরেছেন কিনা। আমি ওনাকে পছন্দও করি না, আবার ঘৃণাও করি না। আমি খুশি যে আমি লোমেনের মেয়ে। জিনসি তখন বলে, কিন্তু ওই সময় তো তোমাকে খুব হতাশ লাগছিল। এর উত্তরে মাও মাও বলে, আপনার এখনো অনেক কিছু শেখার বাকি আছে। উনি আমাকে সেই সেরেমনিটা থামাতে সাহায্য করেছিলেন। উনিও আমার মতোই কোনো কিছু অনুমান করার জন্য প্রমাণের অপেক্ষা করেন না। যখন কিছু ভুল হতে চলেছে উনি সেটা আগে থেকেই বুঝতে পারেন এবং তার অনুমান প্রায় কখনোই ভুল হয় না। তবে মাও মাও এটাও যোগ করে, কিন্তু সেদিন যদি উনি কোনো চাল চেলে থাকতেন তাহলে আমার হাতে এখন পুনরুজ্জীবিত করার ওষুধটা থাকতো। এই কথা ভেবেই জিনসিকে সতর্ক করে, উনি আপনার বন্ধু হবেন না, কিন্তু আপনি ভুলেও তাকে নিজের শত্রু বানাবেন না। তাদের কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা গাউসুন বলে, দুনিয়ার কোনো বাবাই নিজের সন্তানের কাছে খারাপ হতে চায় না, এই কথাটা মনে লেখো। এরপর রিয়ার প্যালেসে ফেরার কিছুদিন পর মাও মাও মেইমেইর কাছ থেকে একটা চিঠি পায়। চিঠিতে লেখা ছিল যে তার মাকে লাকান কিনে নিয়েছে। প্লেজার ডিস্ট্রিক্টের একটা নিয়ম ছিল, যখন কোনো সেবিকাকে কেউ কিনে নিত তখন বাকি সেবিকারা তার বিদায় উপলক্ষে নাচত। যখন আমাকে কেউ কিনে নেবে তখন তোমাকে আমার জন্য নাচতে হবে। মেইমেইর এই কথাটা মাও মাওয়ের মনে পড়ে যায়, আর তাই মেইমেইয়ের দেওয়া সেই উপহারের পোশাকটা পরে সন্ধ্যায় মাও মাও প্রাসাদের একটা উঁচু পাঁচিলের ওপর গিয়ে দাঁড়ায়। হ্যাঁ, এটা সেই একই পাঁচিল যেখানে এর আগেও আমরা অন্য একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। মাও মাও চাঁদের আলোয় নাচতে শুরু করে। রাতের আকাশে পূর্ণিমার আলোয় অসংখ্য প্রদীপের মাঝে এক নতুন পোশাকে আর নতুন রূপে মাও মাওকে অসাধারণ লাগছিল। সে তার পুরনো দিনের শেখা নাচটা খুব সুন্দরভাবে পরিবেশন করছিল। আর ঠিক তখনই সেখানে জিনসি এসে হাজির। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, মাও মাও তুমি এখানে কি করছো? অ্যান্ড সাডেনলি জিনসিকে দেখে মাও মাও চমকে গিয়ে ব্যালেন্স হারিয়ে ফেলে আর প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু জিনসি তাকে ধরে ফেলে। মাও মাও জিজ্ঞেস করে, মাস্টার জিনসি আপনি এখানে কি করছেন? জিনসি জানায়, প্রহরীরা তোমাকে এখানে দেখেছে, তাই আমি নিজেই চেক করতে চলে এলাম। মাও মাও তখন প্লেজার ডিস্ট্রিক্টের সেই প্রথার কথা জানায়। সে বলে, ভার্টিগ্রিস হাউসে একটা নিয়ম আছে, যখন কোনো মেয়েকে কেউ কিনে নিয়ে গিয়ে মুক্তি দেয় তখন আমরা সবাই তার খুশিতে নাচ করি। অ্যান্ড অফকোর্স জিনসি অবাক হয়ে বলে, আমি তো আজ প্রথম জানলাম যে তুমি নাচতেও পারো। এরপর মাও মাও আর জিনসি লাকানের ব্যাপারেই কথা বলতে থাকে। মাও মাও বলে, শুনেছি উনি কোনো একজন সেবিকাকে কিনে নিয়েছেন আর 7 দিনের পার্টির আয়োজন করেছেন। জানি না কত টাকা খরচ করেছেন, কিন্তু এই জ্বলন্ত প্রদীপগুলো দেখে মনে হচ্ছে উনি কোনো সাধারণ সেবিকাকে কেনেননি। আসলে লাকান যে ফেংজিয়ানকে কিনেছে এই খবরটা তখনও সবার সামনে আসেনি। ভার্টিগ্রিস হাউসের মালকিন সম্ভবত নিজের ব্যবসার কথা ভেবেই খবরটা গোপন রেখেছিল। এখন কি হতে চলেছে জানো? জিনসি মাও মাওকে সরাসরি জিজ্ঞেস করে, তুমি তো জানো ওই স্ট্র্যাটেজিস্ট কাকে কিনেছে তাই না? মাও মাও প্রথমে না জানার ভান করে, কিন্তু জিনসির পিড়াপিড়িতে সত্যিটা বলে দেয়। সে বলে, উনি যাকে কিনেছেন সে আর বেশি দিন বাঁচবে না। মাও মাও আরো বলে, আমাকে কোনোদিন বলা হয়নি যে কে আমাকে জন্ম দিয়েছে। হয়তো দাদিমার সবাইকে বারণ করে দিয়েছিল, কিন্তু সত্যি তো আর বেশি দিন চাপা থাকে না। একদিন আমি সবটা শুনে ফেলি। ওই মহিলার কাছে মা হওয়ার কোনো স্মৃতি নেই, শুধু একটা বাঁকা ছোট্ট আঙুল ছাড়া। কিন্তু এইসবের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি লোমেনে মেয়ে, আর আমি এটাতেই খুশি। কথা বলার সময় হঠাৎ মাও মাও জিনসিকে বলে, আপনি কি জানেন যদি আঙুলের ডগা কেটে ফেলা হয় তাহলে সেটা আবার গজিয়ে যায়? এই কথা বলতে বলতেই মাও মাও খেয়াল করে যে তার নাচের সময় তার পুরনো ক্ষতের ব্যান্ডেজ খুলে গিয়ে আবার রক্ত বের হতে শুরু করেছে। জিনসি চিন্তিত হয়ে বলে, মাও মাও তোমার পা দিয়ে রক্ত পড়ছে, তুমি টেরও পাওনি? মাও মাও একদম শান্তভাবে উত্তর দেয়, আমি পেইন কিলার ওষুধ খেয়েছি, তাই কিছু বুঝতে পারছি না। এই বলে সে সাথে সাথে ক্ষতটা সেলাই করতে বসে যায়। এটা দেখে জিনসি তো ঘাবড়ে যায় এবং তাকে বাধা দিয়ে বলে, আরে তুমি এখানে এসব করতে পারো না। এরপর জিনসি এক মুহূর্তও দেরি না করে মাও মাওকে কোলে তুলে নেন এবং সেখান থেকে নিয়ে যেতে থাকেন। মনে মনে মাও মাও এই মুহূর্তে বেশ খুশি হয়। সে বলে, মাস্টার জিনসি আমাকে নামিয়ে দিন, কেউ যদি এভাবে দেখে ফেলে। জিনসি বলে, আমি তোমাকে এ নিয়ে দ্বিতীয়বার কোলে তুললাম, আর তাছাড়া এখানে অনেক অন্ধকার, কেউ দেখতে পাবে না। মাও মাও মনে মনে ভাবে জিনসি তার কতটা খেয়াল রাখে। কোলে থাকা অবস্থাতেই মাও মাও একটু মজা করার সুযোগ পেয়ে যায়। সে জিনসির গালের কাছে মুখ নিয়ে গিয়ে রোমান্টিক ভাব করে বলে, মাস্টার জিনসি আমার আপনাকে কিছু বলার ছিল। জিনসি ভাবে মাও মাও হয়তো তাকে কিস করতে চলেছে, তাই সেও মুখে গিয়ে আনে। কিন্তু ঠিক সেই মুহূর্তে মাও মাও বলে, আমাকে ওই অক্সবেজ ওয়াটার দিয়ে দিন। অ্যান্ড ভাই এই একটা কথা শুনেই জিনসির সব রোমান্টিক মুড জাস্ট হাওয়া। তার মুখটা লিটারেলি দেখার মতো ছিল। সে মাও মাও এর কপালে আলতো করে টোকা দিয়ে বলে, তুমি যে কি সব আজে বাজে কথা বলো। মাও মাও মনে মনে হাসে আর ভাবে জিনসি এখনো ভালোবাসার ব্যাপারে বেশ কাঁচা, ওর সাথে মজা করে বেশ আনন্দ পাওয়া যাবে। পরের দিন আমরা মাও মাওকে সেই অক্স বেজওয়ারটা পেয়ে খুব খুশি হতে দেখি। তখন একজন পরিচারিকা এসে খবর দেয় যে জিনসি তাকে ডাকছে। মাও মাও জিনসির কাছে গেলে জিনসি তাকে একটি নতুন কেস বা কাজের দায়িত্ব দিয়ে বলে, তোমার জন্য আমার কাছে কিছু আছে, আমি তোমাকে একটি গুরুত্বপূর্ণ
কেসের দায়িত্ব দিতে চাই। মাও মাও বরাবরের মতোই আত্মবিশ্বাসের সাথে বলে, বলুন আমি আপনার জন্য কি করতে পারি। আর এইভাবেই আমাদের দেখানো হয় যে মাও মাওয়ের আসল গল্প তো সবই শুরু হয়েছে। কে জানে পরের বার সে আবার কোন নতুন রহস্যের জালে জড়িয়ে পড়তে চলেছে। আর হ্যাঁ, এর সাথেই দি অ্যাপথেকেরিজ ডায়েরিজ এর সিজন 1 এখানেই শেষ হয়। চলো তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও আর নতুন এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।